প্রার্থীদের নির্বাচনী আইন কানুন এবং আচরণবিধি প্রতিপালন সহ সার্বিকভাবে নির্বাচনের প্রক্রিয়া পর্যালোচনার জন্য গবেষণা প্রয়োজনীয়তা রয়েছে। এই দুটি গবেষণার বিভিন্ন অংশীজনের ভূমিকা এবং রাজনৈতিক দল, প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি প্রতিপালন, নির্বাচনী ব্যয় এবং প্রার্থীদের হলফনামায় প্রদত্ত তথ্যের ভিত্তিতে এই বিশ্লেষণগুলো এই গবেষণা অন্তর্ভুক্ত হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ট্র্যাকিং এর উদ্দেশ্যে মোট ৩০০টি সংসদীয় আসন থেকে প্রতিনিধিত্বশীল নমুনায়ন পদ্ধতি ব্যবহার করে দৈব চয়নের ভিত্তিতে ৭০টি আসন নমুনা হিসেবে নির্বাচন করা হয়েছে। নির্বাচন কমিশনের প্রার্থীদের জমাদানকৃত হলফনামা নির্বাচন কমিশনের ওয়েবসাইট হতে স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহ করে ডেটা প্রক্রিয়াকরণে পাইথন এবং পাওয়ার কোয়েরি এবং ডেটা বিশ্লেষণে পাওয়ার বিআই ব্যবহার করা হয়েছে। আমরা যদি নমুনা আসনের যেই বিভাগ ভিত্তিক বন্টন দেখি তাহলে আমরা দেখতে পাই যে আমাদের এবং তাদের ভৌগোলিক অবস্থান আমরা এখানে ম্যাপে উপস্থাপন করেছি এবং আপনারা বিভিন্ন বিভাগ ভিত্তিক যে আমাদের সংসদীয় আসনগুলো আমরা গ্রহণ করেছি সেটার একটা সংখ্যা এবং শতাংশে আপনারা দেখতে পাচ্ছেন সেটা। আমরা নির্বাচন কমিশনের ভূমিকার ভেতরে আমাদের এই গবেষণার আওতায় দেখেছি পর্যবেক্ষক নিবন্ধন কার্যক্রমের ত্রুটি লক্ষণীয় ছিল। নাম সর্বস্ব এবং দলীয় রাজনীতির সাথে সংশ্লিষ্ট এবং পূর্বে রাজনৈতিক দলের মনোনয়ন প্রত্যাশী ব্যক্তি প্রতিষ্ঠানকে পর্যবেক্ষক হিসেবে নিবন্ধন প্রদান করা হয়েছে। নিবন্ধন প্রক্রিয়ায় সরকারি প্রভাব লক্ষণীয় ছিল। একাধিকবার আবেদনের পরও অভিজ্ঞ প্রতিষ্ঠানকে নিবন্ধন প্রদান করা হয়নি। অন্যদিকে ২ জন উপদেষ্টা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে পর্যবেক্ষক হিসেবে নিবন্ধন দেওয়া হয়েছে। বিদেশি পর্যবেক্ষকদের ব্যয়ভার নির্বাচন কমিশনের বহনের বিতর্কিত সিদ্ধান্ত ছিল, যা কর্তৃত্ববাদী আমলের চর্চার ধারাবাহিকতা হিসেবে সমালোচিত হয়েছে। কমিশন এবং পর্যবেক্ষকদের স্বার্থের দ্বন্দ্ব ছিল। রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়ায় স্বচ্ছতার ঘাটতি বিদ্যমান। নিবন্ধন পাওয়া কিছু নতুন রাজনৈতিক দলের মাঠ পর্যায়ের তথ্য সঠিকভাবে যাচাই বাছাই করা হয়নি। নিবন্ধনের পূর্ব শর্ত এবং যোগ্যতা নিয়ে অভিযোগ এবং গণমাধ্যমে প্রকাশ সহ সেটা নিয়ে বিতর্ক হয়েছে। প্রতীক বরাদ্দের ক্ষেত্রে কমিশনের নিরপেক্ষতা নিয়ে রাজনৈতিক দল অসন্তোষ প্রকাশ করেছে। প্রার্থীদের হলফনামায় প্রদত্ত আয় ব্যয়, দ্বৈত নাগরিকত্ব, সম্পদ, বিদেশে আয় এবং সম্পদ, আয় ও সম্পদ, ঋণ, দায় সংক্রান্ত তথ্যের উপর টিআইবির প্রকাশিত তথ্য বিশ্লেষণ সহ গণমাধ্যমে ব্যাপক প্রচার সত্ত্বেও তথ্য সঠিকতা এবং পর্যাপ্ততা এবং আয় ও সম্পদ কতটা বৈধ উপায়ে অর্জিত তা সঠিকভাবে যাচাই হয়নি, হবে কিনা এবং ব্যত্যয়ের ক্ষেত্রে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে কিনা এই ব্যাপারেও প্রশ্ন রয়েছে। মনোনয়ন বৈধতার জন্য স্বতন্ত্র প্রার্থীদের সর্বাধিক আপিল এবং নামঞ্জুরের ঘটনা ঘটেছে। ১% সমর্থকদের স্বাক্ষর থাকা সত্ত্বেও যাচাইয়ের সময় তাদের না পাওয়া এবং স্বাক্ষরে অসামঞ্জস্যতার অজুহাতে স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়ন বাতিলেরও অভিযোগ রয়েছে। আমরা দল ভিত্তিক যেই মনোনয়ন এবং সেটার পুনর্বিবেচনার মনোনয়নের বাছাইয়ের পরে কত শতাংশ কতটা জমা হয়েছিল এবং কতটা বাতিল হয়েছে প্রাথমিকভাবে, তারপর পুনর্বিবেচনার জন্য আপিল এবং তার ফলাফলের ভিত্তিতে দল ভিত্তিক আমরা একটা আলোচনা দেখতে পাচ্ছি। এখানে স্বতন্ত্র প্রার্থীদের ৪৭৪ জন মনোনয়ন বাছাই মনোনয়নের জন্য জমা দিয়েছিলেন, ৩৫০ জন বাতিল হয়েছিল এবং সেখান থেকে ২৬৩টি আপিল হয়েছে এবং মঞ্জুর হয়েছে ১৬৫। সো আমরা একইভাবে অন্যান্য দলগুলোর ক্ষেত্রেও সেটি দেখেছি। জাতীয় পার্টির ক্ষেত্রে আমরা দেখেছি ২২৪টি এবং বাতিল হয়েছিল ৫৭টি এবং সেখানে আপিলের জন্য ৫৩টি আবেদন করেছিল এবং ৩৪টি আবেদন মঞ্জুর করা হয়েছে। রাজনৈতিক দলের ভূমিকার ভিতরে আমরা দেখেছি নির্বাচনী সমঝোতা, জোট, কোন্দল এবং রাজনৈতিক বিভাজন লক্ষণীয় ছিল। প্রার্থীদের যোগ্যতা এবং জনপ্রিয়তা বিচার না করে মনোনয়ন প্রদানের অভিযোগও রয়েছে। সক্রিয় এবং দলের প্রতি অধিক অবদান রাখা প্রার্থীরা মনোনয়ন বঞ্চিত হয়েছে। মনোনয়ন বঞ্চিতদের আন্দোলন, অন্তদ্বন্দ্ব এবং সহিংসতা দেখা গেছে। এটা ক্ষমতার রাজনীতির একটি দৃষ্টান্ত। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে মিথ্যা সহিংসতার তথ্য প্রচার, অস্থিতিশীলতা তৈরি, ভোটারদের বিভ্রান্ত করা এবং নির্বাচনকে প্রভাবিত করতে এআই ব্যবহার করে প্রস্তুতকৃত ফটোকার্ড এবং ভিডিও দিয়ে বিভিন্ন প্রচার মাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে। রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রচারণায় ধর্মের ব্যবহার করা হয়েছে। নারীদেরকে অবমাননা করে সামাজিক মাধ্যমে পোস্ট এবং তা নিয়ে বিতর্ক হয়েছে। নারী প্রার্থীদের প্রচারণায় বাধা প্রদান, অশালীন, নারী বিদ্বেষী মন্তব্য ও প্রচারণা সামগ্রী ছেঁড়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অধিকতর অশ্লীলতা এবং ধর্মান্ধ হয়রানির বিষয়গুলো আমরা এই নির্বাচনে পর্যবেক্ষণ করেছি। নির্বাচনের দিন ব্যবহারের জন্য অবৈধ সিল সহ রাজনৈতিক কর্মী গ্রেপ্তার হয়েছেন। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগও প্রতিপক্ষরা করেছেন। নির্বাচনের আগের দিন দেশের বিভিন্ন স্থানে প্রভাবশালী রাজনৈতিক দলের নেতা কর্মীদের বিপুল পরিমাণ অর্থসহ গ্রেপ্তার হওয়ার ঘটনা ঘটেছে। ভোটারদের প্রভাবিত করতে নগদ অর্থ বিতরণ এবং বিতরণের সময় নেতা কর্মীরা গ্রেপ্তার হয়েছেন।
ক্ষেত্র বিশেষে ভোটারদের হুমকি দিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেতা কর্মীরা বক্তব্য প্রদান করেছেন। এছাড়া অস্ত্রসহ নেতা কর্মী গ্রেপ্তার হয়েছে। কিছু আসনে প্রতিপক্ষের নির্বাচনী অফিস এবং ভোট কেন্দ্রে হামলা, কেন্দ্রের অবৈধ অনুপ্রবেশ এবং প্রভাব বিস্তারের চেষ্টাও করা হয়েছে। 11 দলীয় জোটের ভোট গণনায় অনিয়ম সহ 10% পর্যন্ত কারচুপির অভিযোগ, কেন্দ্র দখল এবং প্রশাসনকে ব্যবহার করে ভোট গণনার ফল পাল্টে দেওয়ার অভিযোগ, 30টি আসনে ভোট পুনরায় গণনার দাবি করা হয়েছে। নির্বাচনে বাংলাদেশের আওয়ামী লীগ যে ভূমিকা আমরা সেটা দেখেছি। অন্তর্বর্তী সরকার কর্তৃক নির্বাচন স্থগিত সহ আওয়ামী লীগের কার্যক্রম এবং ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছে। অন্যদিকে জুলাই অভ্যুত্থান এবং অন্তর্বর্তী সরকারকে অবৈধ এবং ষড়যন্ত্রমূলক ঘোষণার অবস্থানে আওয়ামী লীগ অবিচল অবস্থান গ্রহণ করেছে। একইভাবে নির্বাচনকে প্রাতিষ্ঠানিকভাবে আওয়ামী লীগ কর্তৃক অবৈধ এবং প্রতিহত করার ঘোষণা এবং তৎপরতা দেখা গেছে এবং নির্বাচন এবং নির্বাচনী পরিবেশে আওয়ামী লীগের নেতিবাচক ভূমিকা সক্রিয় উপস্থিতি ছিল। অন্যদিকে প্রাতিষ্ঠানিকভাবে নির্বাচন প্রতিহত করার অবস্থান সত্ত্বেও মাঠ পর্যায়ে তাদের কর্মী সমর্থকেরা নির্বাচনে ভোটার হিসেবে অংশগ্রহণ করেছে, যদিও একাংশ ভোট বর্জন করে থাকতে পারে, যা সাধারণ ভোটারদের ক্ষেত্রেও প্রযোজ্য। মাঠ পর্যায়ে আওয়ামী লীগের ভোট টানার জন্য নির্বাচনে অংশগ্রহণকারী প্রভাবশালী রাজনৈতিক দলের অনেকেই, বিশেষ করে বিএনপি এবং জামাত এবং জাতীয় পার্টি সহ দল এবং প্রার্থীদের মধ্যে প্রতিযোগিতা হয়েছে। এতে আওয়ামী লীগের নেতাকর্মীরাও সাড়া দিয়েছেন এবং অনেক ক্ষেত্রে নির্বাচনে সরাসরি অংশগ্রহণকারী কোনো দলের যোগদান এবং প্রচারণায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। ফলে আওয়ামী লীগ একদিকে দল হিসেবে আনুষ্ঠানিকভাবে নেতিবাচক এবং অন্যদিকে অনানুষ্ঠানিকভাবে দলটির নেতাকর্মী সমর্থকরা ভোট সহ রাজনৈতিক অধিকার প্রয়োগ করেছেন। উভয় ভূমিকার ক্ষেত্রে দলটির প্রত্যক্ষ এবং পরোক্ষ ভূমিকা বিদ্যমান ছিল। আমরা আরো অংশীজনদের ভিতরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা দেখেছি। সেখানে যৌথ বাহিনীর অভিযান চলাকালে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, আমরা নির্বাচন পূর্ব পরিস্থিতি আমরা দেখেছি। সেই সময় ছিনতাই, রাহাজানি, মব সহিংসতা অব্যাহত ছিল সেই সময়টায়। তফসিল ঘোষণার 24 ঘন্টার মধ্যে সম্ভাব্য প্রার্থী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক কর্মী, প্রতিপক্ষের উপর হামলা, গুলিবর্ষণ, হত্যাকাণ্ড অব্যাহত ছিল। আইন শৃঙ্খলা বাহিনীর নির্লিপ্ততা এবং নির্বাচনী পরিবেশ তৈরিতে তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছিল। সরকারি কর্মচারী, নির্বাচন আয়োজনে জড়িত এবং অন্যান্য অংশীজনের ভূমিকা আমরা দেখেছি। সেখানে দেখেছি দুর্নীতি দমন কমিশন হলফনামায় প্রদত্ত তথ্য যাচাই বাছাই করে ব্যবস্থা গ্রহণের কথা বললেও দৃশ্যমান কোনো পদক্ষেপ এখন পর্যন্ত দেখা যায়নি। বিশ্ববিদ্যালয় উপাচার্য এবং শিক্ষকগণ দলীয় রাজনৈতিক প্রচারণায় অংশগ্রহণ করেছেন। সরকারি কর্মচারীদের রাজনৈতিক দলের প্রচারণায় অংশগ্রহণ করেছেন এবং গান এবং গজলও গেয়েছেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে নির্বাচনের পূর্বে নির্দিষ্ট কিছু আসনে বিশেষ আর্থিক বরাদ্দ প্রদান করেছে। ধর্মীয় ও রাজনৈতিক প্রতিষ্ঠানের বিশেষ উন্নয়ন বরাদ্দ করা হয়েছে, যা পদত্যাগ পূর্ব উপদেষ্টাদের সাথে সংশ্লিষ্ট দলের পক্ষপাতিত্বের বিবেচনায় বিতর্কিত। দায়িত্বপ্রাপ্ত পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার এবং সহকারী প্রিজাইডিং অফিসাররা বিভিন্ন ধরনের অনিয়ম আমরা লক্ষ্য করেছি। নির্বাচনের আগে এর ভেতরে ছিল নির্বাচনের আগের দিন কিছু আসনে প্রতিপক্ষের নেতাদের সাথে গোপন বৈঠক এবং আপ্যায়ন গ্রহণ করেছেন তাদের। নির্বাচনের দিন ব্যালটে সিল মারা, ব্যালট পেপারের আগে থেকে স্বাক্ষর ও সিল মারা সহ জাল ভোট প্রদানে সহায়তা প্রদান করেছেন। নির্বাচন পর্যবেক্ষকদের ভূমিকার ভেতরে আমরা দেখেছি প্রতিদ্বন্দ্বিতামূলকভাবে নির্বাচন হয়েছে এবং 2008 সালের পরে বিশ্বাসযোগ্যভাবে আনুষ্ঠানিক অনুষ্ঠিত হয়েছে, যা বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচনের জন্য ইতিবাচক দৃষ্টান্ত বলে ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ সহ দেশি বিদেশি মিশনগুলো পর্যবেক্ষণ করেছেন এবং মতামত দিয়েছেন। গণমাধ্যমের ভূমিকার ক্ষেত্রে আমরা দেখেছি সরকারি প্রচার মাধ্যমে একটি রাজনৈতিক দল এবং দলীয় প্রধানের কার্যক্রমের অধিক কভারেজ প্রদান করা হয়েছে এবং নির্বাচনী প্রচারণায় দৃশ্যমান সহায়ক ভূমিকা পালন করেছে। অন্যান্য প্রথম সারির গণমাধ্যমগুলোতে নির্বাচনী প্রচারণার কভারেজে একটি প্রভাবশালী রাজনৈতিক দলের প্রচারণার ছবি এবং সংবাদের আধিক্য ছিল। নির্বাচনে অংশগ্রহণকারী নারী প্রার্থীদের প্রচারণা সংক্রান্ত সংবাদ বেশিরভাগ গণমাধ্যমে কম প্রকাশ করা হয়েছে, পরিবেশন করা হয়েছে। আমরা যদি সরকারি প্রচার মাধ্যমের ভূমিকা দেখি, আমাদের একটি অংশ ছিল, সেটা আমরা দেখেছি যে 1 অক্টোবর 2025 থেকে 12 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত বিটিভির রাত 8টার খবরে নির্বাচন সম্পর্কিত সংবাদের রাজনৈতিক দল এবং প্রার্থীদের পিছনে মোট যে সময় ব্যয় করা হয়েছে, সেই ব্যয়িত সময়ের ভিত্তিতে আমরা বলছি যে 593 মিনিট 55 সেকেন্ড ব্যয় করা হয়েছে, যার প্রাক্কলিত আর্থিক মূল্য 5,34,52,500 টাকা। নির্বাচনী প্রচারণায় সর্বাধিক তথ্য ও প্রচারে বিএনপিকে প্রাধান্য দেওয়া হয়েছে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলোর ভিত্তিতে কত পরিমাণ সময় দেওয়া হচ্ছে তফসিল ঘোষণা পূর্ব, তফসিল ঘোষণার পর এবং প্রচারণার জন্য অনুমোদিত সময়ে।
সেটার ক্ষেত্রে আমরা দেখেছি বিএনপির জন্য 143 মিনিট 33 সেকেন্ড দেওয়া হয়েছে, জামাতে ইসলামের জন্য 27 মিনিট 38 সেকেন্ড দেওয়া হচ্ছে, এনসিপির জন্য 38 মিনিট 52 সেকেন্ড দেওয়া হয়েছে। তফসিল ঘোষণার পর থেকে আমরা এই পরিমাণটা যদি দেখি, সেটাও বিএনপি প্রথম দিকে রয়েছে, এরপরে জামাতে ইসলামী, এবং প্রচারণার জন্য অনুমোদিত যে সময়, সেই সময়টা আমরা যদি দেখি, সেখানে বিএনপিকে 110 মিনিট 2 সেকেন্ড দেওয়া হয়েছে, জামাতে ইসলামীকে 81 মিনিট 5 সেকেন্ড দেওয়া হয়েছে। সেটার হিসাবে আমরা মোট যে ব্যয়িত অংশ আমরা দেখেছি যে বিএনপিকে 59.32% সময় দেওয়া হয়েছে এবং জামাত ইসলামকে 21.59% সময় দেওয়া হয়েছে। আমরা এটার যে টোটাল ব্যাখ্যা আমরা দিয়েছি, এটার ক্ষেত্রে আমরা বিটিভির ওয়েবসাইটে প্রকাশিত যে টেরিস্ট্রিয়াল সম্প্রচার বিজ্ঞাপন মূল্য, সেই মূল্যকে আমরা বিবেচনা করেছি এবং পিক টাইম সংবাদ প্রচারের প্রচারিত স্পট বিজ্ঞাপন ক্যাটাগরির প্রতি 10 সেকেন্ডের মূল্য হারের ভিত্তিতে আমরা এই মূল্যায়ন প্রাক্কলনটা করেছি। আমরা প্রার্থীর নির্বাচনী আচরণবিধি প্রতিপালন আমরা দেখেছি। এখানে আমরা দেখেছি 99% প্রার্থী কোনো না কোনো নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছেন। এই ক্ষেত্রে যে আচরণবিধিগুলো ভঙ্গের যেই ধরনগুলো ছিল, সেগুলোর ভিতরে মুদ্রণকারী প্রতিষ্ঠানের তথ্যবিহীন প্রচারণা সামগ্রী ব্যবহার করা হয়েছে, যানবাহন সহকারে মিছিল, মশাল মিছিল, শোডাউন ইত্যাদি, প্রতিপক্ষ প্রার্থীর পোস্টার, ব্যানার, ফেস্টুন ছিঁড়ে ফেলা, নষ্ট করা হয়েছে, 5 জনের বেশি সমর্থক নিয়ে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। আমরা এটার আরো ডিটেইলস আমরা অ্যানেক্সে বেশ কিছু টেবিল দিয়েছি, দেখে নিতে পারেন আপনারা। আর আমরা দেখেছি আচরণবিধির মোট যে 58টি বিষয়ে দলভিত্তিক প্রার্থীদের যে লঙ্ঘনের হার, সেই হার যদি আমরা দেখি, তাহলে দেখতে পাই যে 1 থেকে 10টি আচরণবিধি লঙ্ঘন করেছেন এমন যে বিষয়গুলো, সেগুলোর ক্ষেত্রে বিএনপি 19.7%, এনসিপি 45.5%, বাংলাদেশ জামায়াতে ইসলামী 7.7%, জাতীয় পার্টি 50.50%, বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ 48.6%। ঠিক একইভাবে আমরা 11 থেকে 20 যদি দেখি, তাহলে আমরা দেখতে পাই এটি বিএনপির ক্ষেত্রে 11 থেকে 20টি আচরণবিধি লঙ্ঘন করেছেন। এটি দেখতে পাই বিএনপির ক্ষেত্রে 31.8%, এনসিপির ক্ষেত্রে 54.5%, বাংলাদেশ জামাত ইসলামীর ক্ষেত্রে 51.9%, জাতীয় পার্টির ক্ষেত্রে 50%, এবং ইসলামী আন্দোলনের ক্ষেত্রে 34.3%, স্বতন্ত্র প্রার্থীদের 28.6%। একইভাবে 21 থেকে 30টি আচরণবিধির বিষয়ে লঙ্ঘন করেছেন এরকম বিএনপির 30.3% প্রার্থী, যে বাংলাদেশ জামাতে ইসলামের 28.8%, বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের 5.7%, স্বতন্ত্র প্রার্থীদের 35.7%, এবং 31 থেকে 40টি আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে আমরা দেখেছি, সেটা বিএনপির প্রার্থীদের ক্ষেত্রে 13.6% প্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর 11.5% প্রার্থী, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের 11.4% প্রার্থী, এবং স্বতন্ত্রের 14.3% প্রার্থী। সার্বিকভাবে যদি আমরা দেখি, তাহলে দেখতে পাই যে এই ক্যাটাগরি ওয়াইজ সেখানে 10 থেকে 20টি আচরণবিধি লঙ্ঘন হারটা সবচেয়ে বেশি আসলে, এবং এরপরে আছে আপনার 1 থেকে 10টি আচরণবিধি লঙ্ঘন করেছেন এরকম প্রার্থীরা সবচেয়ে বেশি এই ধরনের ক্যাটাগরিতে তারা আচরণবিধি লঙ্ঘন করেছেন। নির্বাচনের দিন সংগঠিত যে অনিয়মগুলো হয়েছে, সেই অনিয়মের আমরা একটা দেখেছি। সেখানে আমরা দেখেছি ভোটারদের হুমকি দিয়ে তাড়ানো বা কেন্দ্রে প্রবেশ করার ক্ষেত্রে যেই ঘটনাগুলো ঘটেছে, এটা 46.4% আসনে ঘটেছে। ভোটারদের জোর করে নির্দিষ্ট মার্কায় ভোট দিতে বাধ্য করা হয়েছে 35.7%। জাল ভোট দেওয়ার ঘটনা ঘটেছে 21.4%। আমাদের যে নির্বাচিত আসনগুলো, সেগুলোর ভিতরে 21.4% আসনে। বিধি লঙ্ঘন এবং আইন শৃঙ্খলা ভঙ্গ, অনিয়ম প্রতিরোধে প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা আমরা দেখেছি 21.4% আসনে। বুথ দখল 14.3%। ভোট গ্রহণের আগে ব্যালটে সিল মারার ঘটনা আমরা দেখেছি 14.3% আসনে। একইভাবে আমরা অন্যান্যগুলো দেখেছি, আমরা ডিটেলসটা পড়ছি না, তবে আমাদের গবেষণা অন্তর্ভুক্ত 40% আসনে একাধিক অনিয়মের ঘটনা সংঘটিত হয়েছে। এদের মধ্যে 28.6% আসনে অনিয়ম এবং আইন শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় প্রার্থীর পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে, এবং অভিযোগ দায়েরের প্রেক্ষিতে 75% আসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পদক্ষেপ গ্রহণ করেছেন।
নির্বাচন অনুষ্ঠানের দিন আমরা দেখেছি, নির্বাচনের দিনে কেন্দ্রগুলোতে সংগঠিত যেসব অনিয়ম হয়েছে সেগুলোর মধ্যে অন্যতম হলো স্বতন্ত্র নারী প্রার্থীর উপর হামলা করা হয়েছে, কেন্দ্রের বাইরে ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে, স্বতন্ত্র প্রার্থীর পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। কিছু কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্টদের বের করে দিয়ে নিজেরাই এজেন্ট সেজে বসে থাকা ঘটনা ঘটেছে। বানোয়াট নিয়মের অজুহাতে ভোটারদের হেনস্থা করা, একজনের ভোট অন্যজন প্রদান করা, ভোটের সময় টাকা বিতরণ করা হয়েছে, অনেকে একসাথে বুথে ঢুকে অবৈধভাবে ব্যালট পেপারে সিল মারা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক স্বতন্ত্র প্রার্থী পোলিং এজেন্টদের ভয় দেখানো, এজেন্টদের হয়রানি করা হয়েছে। এছাড়া ভোটার তালিকার সাথে নাম এবং ছবি না মেলায় অনেক ভোটার কেন্দ্রে গেলেও ভোট দিতে পারেননি। কোনো ভোট কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত বা বন্ধ না হলেও দেশের কিছু স্থানে বিএনপি জামাত এবং বিএনপি বিদ্রোহী প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষ লক্ষণীয় ছিল। আমরা নির্বাচন পরবর্তী সংঘাত দেখেছি, সেখানে নির্বাচন পরবর্তী সংঘাতের ক্ষেত্রে আমাদের যে গবেষণাভুক্ত এলাকায় সেখানে দেখেছি রাজনৈতিক প্রতিপক্ষ দলগুলোর মধ্যে সংঘাত হয়েছে। এইরকম আমাদের সংখ্যায় আমরা বলছি এটা সহিংসতার সংখ্যা 45। প্রতিপক্ষের ভোটার কর্মী সমর্থকদের ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে এমন ঘটনা ঘটেছে 34টি। একই দলের বিদ্রোহী প্রার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে 16টি। বোমা বিস্ফোরণের ঘটনা এবং অবৈধ অস্ত্র ব্যবহার এবং গুলির ঘটনা ঘটেছে 5টি। প্রতিপক্ষ সমর্থক ভোটারদের থেকে জোরপূর্বক অর্থ বা চাঁদা আদায়ের ঘটনা ঘটেছে 3টি। ফলাফল প্রত্যাখ্যান করে বিক্ষোভ হয়েছে 2টি। প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সংঘর্ষের ঘটনাও ঘটেছে এবং ধর্মীয় জাতিগত সংখ্যালঘু ভোটারদের উপর হামলার ঘটনাও আমরা দেখেছি আমাদের গবেষণাভুক্ত এলাকায়। দল এবং প্রার্থীর নির্বাচনী প্রচারণা ব্যয় আমরা যদি দেখি তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার জন্য রাজনৈতিক দল এবং প্রার্থীরা অনিয়ন্ত্রিতভাবে অর্থ ব্যয় করেছেন। এই ক্ষেত্রে আমরা তফসিল ঘোষণা পূর্ব থেকে নির্বাচনের পূর্ব পর্যন্ত যে সময়টা সেই সময় আমরা প্রত্যক্ষ করেছি। সেখানে দেখেছি যে আমরা বিএনপির যেই পেজ ছিল, দলীয় পেজ যেটা ছিল সেটা 21টি পেজে আমরা দেখেছি 1,24,52,532 টাকা খরচের আমরা তথ্য পেয়েছি। এছাড়া বিএনপির প্রার্থীদের পেজ আমরা পেয়েছি 111টি, যেখান থেকে খরচ করা হয়েছে 1,75,34,780 টাকা এবং মোট ব্যয় যদি আমরা দেখি তাহলে দেখতে পাই যে বিএনপি 2,99,87,312 টাকা খরচ করেছে। ঠিক একইভাবে আমরা জামাতে ইসলামীর 8টি পেজ দলীয় পেজ দেখেছি এবং সেখানে মোট ব্যয় হয়েছে 28,62,160 টাকা। তাদের প্রার্থীদের 107টি পেজ দেখেছি আমরা এবং সেখানে 1,56,56,200 টাকা খরচ করেছেন তারা এবং মোট ব্যয় হয়েছে তাদের জামাতে ইসলামীর 1,35,18,360 টাকা। ঠিক একইভাবে আমরা এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এবি পার্টির আমরা যেই অনলাইন প্রচারণা সেই প্রচারণার অংশ দেখেছি এবং সেখানে আমরা মেটা প্ল্যাটফর্ম থেকে প্রাপ্ত তথ্য প্রাপ্তির ভিত্তিতে ফেসবুক পেজ সমূহের ব্যয়ের যে তথ্য সংকলন করা হয়েছে এটার বাইরেও আরো তথ্য থাকতে পারে, আমরা সেই তথ্যগুলো আমাদের এই গবেষণা অন্তর্ভুক্ত হয়নি। আমরা সেখানে ডলারকে টাকায় কনভার্ট করেছি। সেই ক্ষেত্রে আমাদের 70টি